আসলে এখানে আসছে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যে তোমরা তো কিছু বুঝো না, ঘাস টাস খাও, আমরা বাড়ির থেকে আসছি, তোমরা দেখো দেশ কিভাবে চালাতে হবে। মাসুদ কামাল ভাই, এই যে সংকটটা তৈরি হয়েছে, বিশেষ করে গণভোট নিয়ে একটা বিতর্ক, একই সঙ্গে নোট অফ ডিসেন্ট নিয়ে বা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এর যখন সুপারিশটা দেওয়া হলো, ঐক্যমত্য কমিশন যে সুপারিশটা দিলেন, এরপরে যে বিতর্কগুলো বা সংকটগুলো তৈরি হলো, এই সংকটের তৈরি পেছনে মান্না বাজিরে বললেন যে সরকারই মূলত দায়ী এবং কমিশনের একটা দায় রয়েছে। আপনার কাছে কি তাই মনে হয় কিনা? এর জন্য কমিশন দায়ী, সম্পূর্ণভাবে কমিশন দায়ী। কমিশন ইন্টেনশনালি এই কাজটা করছে একটা ভোজগোটো পাকানোর জন্য। এই কমিশনের নিয়োগ যে ভালো না, এটা আমি শুরু থেকে বলতেছি। এই কমিশনের নিয়োগ ভালো না, এটা লোক ভালো না, এটা আসছে একটা ঝামেলা পাকানোর জন্য। বিদেশ থেকে আসছে তো আসছে, আসলে এখানে আসছে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যে তোমরা তো কিছু বুঝো না, ঘাস টাস খাও, আমরা বাড়ির থেকে আসছি, তোমরা দেখো দেশ কিভাবে চালাতে হবে। যখন দেখছি খুব একটা সুবিধা হচ্ছে না, একটা মানে ভজগোটা পাকাই দিছে, সিম্পল একদম। ভাই যে আলোচনাটা হয়েছে, তুমি তার বাইরে তুমি কিভাবে তুমি লেখলা, কিভাবে লেখলো? এতগুলো বিষয় কি একশো আর এসে গণভোটের যে কনসেপ্ট, এটাও আমার কাছে মনে হয় একটা বিভ্রান্তিকর কনসেপ্ট। এটা কি হয়? একাধিক প্রশ্নের উত্তর কি হানাতে হয়? হয় এটা? আপনি আমাকে প্রশ্ন করলেন, ভাই আপনি যাকে নিয়মিত মাদক সেবন করতেন, এখনো করেন, এই উত্তর হানাতে হয়? এখানে তো 2টা প্রশ্ন, আর এখানে 48টা প্রশ্ন। আপনি কিভাবে হানাতে বলবেন? আপনি উচ্চ কক্ষের আলোকে, আমি একটা সিম্পল এক্সাম্পল বলি। উচ্চ কক্ষ কেউ মানছে, কেউ মানে নাই। আচ্ছা, উচ্চ কক্ষ কি পিয়ার হবে নাকি সংসদে যে এমপি থাকবে তাদের আনুপাতিক হারে হবে? এটা নিয়ে আপত্তি আছে, বিএনপির আপত্তি আছে, তাদের সংসদের আনুপাতিক হারে চায়। এখন আপনি ওরা ঢুকে দিলেন উচ্চ কক্ষ। এখন আমি উচ্চ কক্ষ চাই, কিন্তু ওখানে পিয়ার পদ্ধতি চাই না, আমি কি দিব? আমি যদি না বলি তাহলে আমি উচ্চ কক্ষ চাই না, আমি তো উচ্চ কক্ষ চাই রে ভাই। তো সোনার পাথর বাটি হয় না, এটা বুঝতে হবে, এভাবে হয় না। মানে এটা হলো, জানেন, পুরো জিনিসটা হলো যে বাস্তব অর্থ হলো বিএনপিকে মাইনকা চিপা, বুঝছেন, ওই মাইনকা চিপাতে ফলানোর একটা পদ্ধতি, এবং বিএনপি বাস্তবিক অর্থেই এখন মাইনকা চিপার মধ্যে আছে। কিন্তু আজকে মান্না ভাই বলছে যে এই যে সংকট, এই সংকট উত্তরণের জন্য বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপি কি করবে? মাইনকা চিপা থাকলে সমাধান। আমি বলি বিএনপি যদি ঝামেলাটা বলি আপনাকে, বিএনপি যদি বলে এটা মানি না, তাহলে বলবো কি আপনি তো সংস্কার মানেন না। আপনি যদি বলে বিএনপি মানি, তাহলে আপনার নোট অফ ডিসেন্ট আপনার অর্থহীন হয়ে গেল। বিএনপি কি করবে? এখন এইগুলো জানেন, ওই যে ছোটবেলায় আমরা এই শুনছিলাম না যে 2 গ্রামের 2 পোলাকে পাঠাচ্ছে লেখাপড়া করাইতে, সংক্ষেপে বলি, যে আইসে বলছে কে কত লেখাপড়া করছে পরীক্ষা দাও। তখন একজন বলতেছে ঠিক আছে বলো তো দেখি, আই ডোন্ট নো অর্থ কি? ওইকে আমি জানি না, ওইকে জানে না। এগুলো এই গল্প হয়েছে। এখন বিএনপি যেই বলবে যে এইটা তো হলো না রে ভাই, তারা সংস্কার চায় না, সহজ হিসাব, বিএনপি সংস্কার চায় না। এটা বিএনপি তো একটা বিপদ না, এই বিপদে তারা ফেলাইছে। এখন আমি বলি আপনাকে, সবসময় চালাকি ভালো না, এটা যাকে চালাকি না এটা সবাই বুঝে। বিএনপির আমি মনে করি, আমি যদি বিএনপি পরামর্শদাতা হইতাম, বলতাম বিএনপিকে যে আপনার মাইনে নিয়ে বলবে থেকে ভাই তুমি তাহলে আবার ওই গণভোট আগেই করো, গণভোট আবার ইলেকশন করা লাগবে না, এখনই করো গণভোট। ওই গণভোট যদি বিএনপি যদি বলে তুমি করো, এবং যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, ওইটা না যাওয়া যুক্ত হবে। এবং যদি না যাওয়া যুক্ত হয়, আমাদের ভয়টা কথা বলি আপনাকে, এই ঐক্যমত্য কমিশনের অনেক কিছু আমি পছন্দ করি না, যারা এটা ছিল নেতৃত্ব ছিল তাদেরকে আমি পছন্দ করি না, আমি করি না পার্সোনালি। কিন্তু তারপরেও কিন্তু এখানে কিছু ভালো কাজ হয়েছে, এখানে এমন কিছু জিনিস হয়েছে যেটা নাকি মৌলিক পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল। এখন যদি না যাওয়া যুক্ত হয়ে যায় তাহলে সব গেল রে ভাই, তাহলে সব গেল। তাহলে এই যে 8-9 মাস ধরে এতদিন লোক গেল, যে বসলো, কথাবার্তা বললো, এগুলো সব চলে গেল। কিন্তু তাদের যে অ্যাটিটিউড, এবং অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে, এবং তারা মনে করছেন যে মানে যখনই ভোটটা হোক তখনই যুক্ত হবে, কারণ অতীতের রেফারেন্স তারা আনছেন। আলী রিয়াজ স্যার ভোট দিতে পারবো, উনি তো আবার স্যার হয়, আমার সরাসরি টিচার, কিন্তু উনি তো আমেরিকার ভোটার, উনি এই জনগণের পাস উনি কেমনে বুঝবো? উনি কি দেশের জনগণের পাস বুঝে? ওনার তো আত্মসম্মান থাকলে প্রথমে এই দায়িত্বটা নেওয়া উচিত হয় নাই তো উচিত। কিন্তু জামাত তো অন্যরকম কথা বলছে যে বিএনপির বর্তমান যে ভূমিকা, এই ভূমিকার কারণে আসলে ফেব্রুয়ারির নির্বাচনটা ঝুঁকির মধ্যে পড়েছে, এটা জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আজকে।
না, উনি যেটা বলেছেন না, এটা আসলে উনি কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে এটা বলেন নাই। উনি আসলে বলতে চেয়েছেন আমরা আপনাদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি। আপনি শুনতে ভুল শুনুন তো ভাই, ওনারা যে কথাবার্তা বলেন এগুলো আধ্যাত্মিক কথা। আচ্ছা, উনি এটা বলতে চেয়েছেন আমরা মানে জামাতের তো ঈদের আনন্দ, চান্স একটা পাইছি বিএনপিকে বেকায়দা ফেলানোর জন্য। এবং এটা যেটা করতেছেন এটা কিন্তু আসলে খুব ফেয়ার কোনো গেম না। সমস্যাটা কেন বলি আপনাকে, দেশের অ্যাবাভ 90% লোক আসলে জানেই না যে বিএনপির আপত্তিটা কোথায়। এটা জানাটা কিন্তু কঠিন। বিএনপি আসলে কেন আপত্তিটা করছে এটা বোঝানো কঠিন। জামাত এই চান্সটা নিচ্ছে। আমরা বলবো যে বিএনপি সাইন করে আসছে, আমরা যে বলে না কাবিনে সিগনেচার করছেন, এখন আপনি সংসার করবেন না বললে তো হবে না। আরে ভাই, কাবিন এবং সংসারের মাঝখানে ডিভোর্স একটা শব্দ আছে তো রে ভাই, এত সহজ তো না দুনিয়াটা। কিন্তু এখন এগুলো যেগুলো বলতেছে এগুলি কেন, ওই যে বললাম না তার বেকায়দায় ফালানোর জন্য। শুনেন, জামাতের লক্ষ্যটা কি বলুন তো? জামাত ইন দ্য মিন টাইম ওরা কিন্তু অনেক হিসাব নিকাশ করে কাজ করে, জায়গাটাকে খোঁজ খবর নিছে কোথায় কি আছে না আছে। ছাত্র সংসদ নির্বাচনগুলিতে তারা ভালো করছে, কেন করছে এটাও একটা ব্যাখ্যা আছে। এবং এটাকে নিয়ে এটাকে তারা ক্যাশ করার চেষ্টা করছে নানাভাবে। কিন্তু যত কিছুই বলেন ভাই, জাতীয় নির্বাচন কিন্তু একটা ভিন্ন জিনিস। জাতীয় নির্বাচন ভাই শেষ মুহূর্তে আমি এমন অনেক লোক, আমি অনেক বলবো, আমি আমার কথাই বলি, ভোট যখন দিতে যায় একটা প্ল্যান করে যায় অমুকে ভোট দেবো, ভোট দেওয়ার সময় উল্টাপাল্টা করে দিয়ে আসি, ভেতরে ঢুকে মানে মন চেঞ্জ করে ফেলাই। এটা কিন্তু আছে ভাই, বাংলাদেশে সবাই আছে। বাংলাদেশে ভোটটা বেসিক্যালি হয়, সরি এটা অনেকে অন্যভাবে নিতে পারে, বাট সব বেসিক্যালি হয় হুজুগে। হুজুগটা কোন দিকে উঠবে এটা ভাই আপনি জানেন না। এবং ওই হুজুগে জামাতের এই সমস্ত ক্যালকুলেশন ভাইসে যাবে, জাস্ট ভাইসে যাবে। জি শাহেদ ভাই, যেটা মান্না ভাই যারা বললেন যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা করেননি বা চেষ্টা করার ইচ্ছাই ন্যূনতম ছিল না, আপনার কাছে কি মনে হয় যে আসলেই কি তাই সরকার এরকম একটা পরিস্থিতি তৈরি করে রাখতেই চেয়েছে কি সব সময়? না, আমি যেটা বলি বারবার যে ডক্টর ইউনূস খুব বড় মানুষ, এ বিষয়ে সন্দেহ নেই। উনি আমাদের ন্যাশনাল প্রাইডের একটা জায়গায়, কিন্তু উনি বাণিজ্য বোঝেন ভালো, উনি রাষ্ট্র বোঝেন না আর কি। এটা আমি ছোট মুখে বড় কথা হবে, কিন্তু এটাই সত্য। উনি যদি রাষ্ট্র বুঝতেন তাহলে বাংলাদেশে এমন অনেক কাজ আছে, যেমন আইন শৃঙ্খলা, পলিটিসাইজেশন অফ পুলিশ। আমরা বারবার শেখ হাসিনার আমলে কেন বিচার ব্যবস্থা নিয়ে এত গোসা প্রকাশ করেছি, এমনকি গণজাগরণ মঞ্চের বিচারের বিরোধিতা করেছি, বিকজ বিচার প্রক্রিয়াটা সস্তা ছিল না। যেসব আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল এগুলোর বিতর্ক ছিল এবং ট্রায়াল প্রসেসটা বিতর্ক ছিল। এখন আমরা কি দেখছি যে একই শেখ হাসিনা অন্যায় করেছে, বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু যেই প্রক্রিয়ায় বিচার হবে এখন হচ্ছে, এখন আইসিটি বলেন এটা সেটা বলেন, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা যেসব রিসাইট করছেন, যেসব বই থেকে রেফারেন্স দিচ্ছেন, দিস ইজ অ্যাবসার্ড ফানি একটা বিষয়। হ্যাঁ, তো এই ধরনের ফানি বিষয় যদি আরো চলতে থাকে তাহলে আপনি এই ট্রায়ালে যত বড় শাস্তি দেন না কেন, মানুষের মনে এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে এই সন্দেহ দ্বন্দ্ব থেকে যাবে, যেটা একটা প্রতিহিংসামূলক বিচার। যেহেতু জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, সুতরাং জামায়াত সমর্থিত একজন প্রসিকিউটরকে দিয়ে শেখ হাসিনারও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এটা আমরা চাই না। আমরা চেয়েছি কি ক্যাঙ্গারু বিচার ব্যবস্থা না, আমরা চেয়েছি একেবারে নিউট্রাল বিচার ব্যবস্থা। আজকে এই গুম কমিশনের একজনকে প্রধান করে এমন বিশেষ রাজনৈতিক দল সমর্থিত সশস্ত্র বাহিনীকে কাঁপুনি ধরায় দিয়েছে, যেটা আমরা চাই না। আপনি 5 জন যদি থাকে, আপনি তাদেরকে সিঙ্গেল আউট করেন, একেবারে গড়ে এতজন মানুষকে সশস্ত্র বাহিনীর পুরো জিনিসটাকে এমন ভাবে ডিসপ্লেস করা হচ্ছে। দিস আর অল, ওই যে আমি বলেছি এটা রাষ্ট্রের যিনি সর্বোচ্চ মাথা তার ব্যর্থতা, কারণ তিনি রাষ্ট্র বোঝেন না। উনি রাষ্ট্র বুঝলে আজকে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বলুন, প্রশাসন বলুন, 2 দিন আগে একটা প্রশাসন রদবদল সংক্রান্ত একটা কমিটি করলেন, বিএনপি আপত্তি জানানোর পর এটা বাতিল করা হয়েছে। সো দিস ইজ অ্যাবসার্ড। আপনি সিদ্ধান্ত নেবেন, এমন সিদ্ধান্ত নেবেন যেটাতে আপনি স্ট্রিক্ট থাকতে পারেন। ওনাকে আজকে যদি আমি যে বলি স্যার এই জিনিসটা ভালো হবে, এটা করেন, হ্যাঁ এটা করে ফেলো, আরেকজন বললে হ্যাঁ করে ফেলো, এবং ওনাকে কান পড়া দেওয়ার জন্য যেসব মানুষ আশপাশে ঘুরঘুর করেন, ছাত্র সংঘের সাবেক রাজনৈতিক কর্মী একজন উপদেষ্টা আছেন, ওনার খুব আস্থাভাজন, আমি প্রেস সচিবের নাম করলাম না, এদের যে রাজনৈতিক মতাদর্শ দর্শন, এগুলো দ্বারা উনি এমন ভাবে প্রভাবিত যে উনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন যে রাষ্ট্র নামক একটা জিনিসের
চরিত্র আছে, সেকুলার চরিত্র আছে, এবং আমার প্রত্যেকটা ডিসিশনের একটা ইম্প্যাক্ট থাকতে পারে, সেগুলো উনি হয় জানেন না। কিন্তু কিন্তু আপনার কাছে কি মনে হয় যে সরকারের ভেতরে তো সরকার থাকে, মানে সেই সরকারের ভেতরে কি আর কোন সরকারের ভেতরের যে সরকারটা সেটা জামায়াতের সরকার, জামায়াতে ইসলামী এই সরকারটা পরিচালনা করছে। আপনি সব জায়গায় গেলে দেখবেন এটা, সচিবালয়ে যান, পুলিশে যান, নানান জায়গায় যান, দেখবেন এটা। এবং এই জন্যই তারা যে নির্বাচন নিয়ে টালবাহানা কিংবা যতদূর বিলম্বিত করা যায় এগুলোর কাজগুলো চলছে, কেননা বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পরে এই প্রথম তারা সরকার পরিচালনা করছে। এবং জামায়াত সরকার প্রতিষ্ঠা করলে কেমন সরকার হবে তার একটা ধারণা আপনারা পাচ্ছেন, এটার মধ্য দিয়ে পেয়ে যাওয়ার কথা। আজকে রিকশাওয়ালা, উবার ড্রাইভার, সবজি বিক্রেতা, একটা মানুষের কাছে আপনি যাবেন, কেউ বলবেন না দেশ ভালো চলছে, বলবেন স্যার একটা নির্বাচন দরকার, এইভাবে দেশ চলতে পারে না। তো আপনাদের ট্রায়াল হয়ে যাচ্ছে জামায়াতের সরকার হইলে কেমনে হবে। ইসলামী ব্যাংক একটা এক্সাম্পল। আমি যদি মওদুদুল ইসলামের মতাদর্শে বিশ্বাসী না হই, তাহলে বাংলাদেশ রাষ্ট্রে আমার চাকরির কোনো সুযোগ থাকবে না। ইসলামী ব্যাংকে যারা গত 10 বছরে নিয়োগ পেয়েছিল তাদের মধ্যে 450 জনকে ছাঁটাই করা হয়েছে, আরো 500 জন 550 জন অপেক্ষমান। এর মধ্যে অনেক মেধাবী আছেন, অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন যারা খুবই ভালো মেধাবী, তাদেরকেও বাদ দেওয়া হয়েছে অনলি বিকজ তাদের এই দলীয় সম্পৃক্ততা নেই। তো আগামীর বাংলাদেশে আপনি চাকরি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করলে সবকিছুই যে দলীয়করণ হবে, বিশেষ মতাদর্শ হবে, একেবারে উল্টা ভাবে ভাবতে পারেন শেখ হাসিনার জয় বাংলার কলেমার উপর যাদের বিশ্বাস ছিল না, তারা যেমন এই বাংলাদেশে অচ্যুত ছিল, ঠিক ওই ধরনের একটা সমাজ ব্যবস্থার দিকে আমরা ধাবিত হতে পারি, এবং সেটাই চাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখতেছি যে বর্তমান ইউনূসের সরকার, তার যে সরকার ব্যবস্থা, এটা একটা ট্রায়াল হাউ দ্য অ্যাকচুয়াল গভর্নমেন্ট, ফিউচার গভর্নমেন্ট যদি আছে। এবং আমি এটা, মাসুদ ভাই যেমন একবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন যে না ওরা ভোট পাবে না, আমি কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছি না, আমি অপশন ওপেন রাখছি আর কি। সো উই শুড অল বি ভেরি কেয়ারফুল। মান্না ভাই, তাহলে কি সরকারের ভেতরের কেউ কি কলকাঠি নাড়ছে, যাদের কারণে বা যাদের প্রভাবের কারণে ইউনূস সরকার কোনো সিদ্ধান্তে অনড় থাকতে পারছেন না বা প্রভাবিত হচ্ছেন? দেখেন, সাধারণভাবে না এই সমস্ত তত্ত্ব বিশেষ সরকারের ভিতরে সরকারি ওই, আপনি যদি বলেন যে সরকারের বাইরে একটা সরকার আছে, ওইটা আবার বাংলা যেতে পারে। সরকারের ভিতরে কি আছে, আমি তো তাদের সাথে কথাবার্তা বলে দেখেছি, প্রফেসর ইউনূসের মুখের বই কেউ কথাই বলে না। প্রফেসর ইউনূস যা নিজের মতো বর্ণন করে তাই করছে। কেউ কেউ মাঝে মাঝে ওই যে বলুন কান পড়া, এটা দেওয়ার চেষ্টা করে। এটা যদি কোনো কোনোতে ধরেন, কোনো কোনোতে ধরেনও না, তার মতো চলেন। এবং এই যে সবচেয়ে বেশি তার তো বিশ্বাস করার কথা ছিল শিক্ষার্থীদের, যারা আন্দোলনটা শেষের দিকে লিড করলো, ওদের সাথে তো সম্পর্ক খারাপ হলো। তারাও কিন্তু বলেছে যে সরকার ওয়াদা খেলাপ করেছে এবং এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা, এগুলো বলেছে। তো এইটাতে উনি যে তাদেরকে পরিচয় করতে গেছেন এবং তার কথা শুনিয়ে করেছে, তা তো করেনি। এখন বিএনপির সঙ্গে লন্ডনে গিয়ে এত কিছু আলাপ হবার পরে সেটা উল্টে গেল। তাহলে কে ভেতরে আছে? একটা হতে পারে, যেটা অনেকে মনে করে যে এটা বাইরে থেকে হতে পারে, এই কারণে যে আমি এরকম করে বলি, ধরো অনেকে বলে না দক্ষিণপন্থীদের উত্থান, দক্ষিণপন্থী বলতে বোঝায় জামাত, জামাত মানে দক্ষিণপন্থীরা, দক্ষিণপন্থী মানে দক্ষিণপন্থী, এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু জামাতের যে উত্থান সেটাই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু হয়নি। জামাত ভেতরে ভেতরে কাজ করছিল। আমরা যখন পুলিশের মার টার খেয়ে ওনার আন্দোলন করছি, জেল খাচ্ছি, জামাতের কয়েকজনের ফাঁসি হয়েছে, সেটা আর এক কেস, এই আন্দোলনের কারণে হয়নি। তো সে তো মানে অন্য একটা কেসের কারণে হয়েছে। তারা ভেতরে ভেতরে গুছিয়েছে এরকম করে, তাদের লজিস্টিক্স অনেক স্ট্রং ছিল। 5 তারিখের পরে তাদেরকে ডেকে আপনি পরিচয় করিয়ে দিয়েছে। মানে একদম প্রথম হচ্ছে যে কারা কারা উপস্থিত ছিলেন, সেনাপ্রধান প্রথমে জামাতের নাম বলেছেন, তাও 2 বার। তখন পর্যন্ত দলটার কোনো স্বীকৃতি নেই, রেজিস্ট্রেশন নেই, ক্যান্সেল হয়েছে। তাদেরকে আপনি বঙ্গভবনে ডেকে দিয়েছেন, গণভবনে ডেকে দিয়েছেন, সেখানে তারা কথা বলেছে। আমি এটা জামাতের দোষ বলছি না, মানে কেউ একটা আছে, কোনো একটা শক্তি আছে, সেটা সরকারের ভেতরের শক্তি অত পাওয়ারফুল হবার কথা, যারা বাইরে থেকে মনে করেছে যে এরা হলো মোর অফ আ ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ রিলিজিয়াস ফোর্সেস, এদেরকে সামনে আনা যেতে পারে। অনেকে এরকম বলে যে যখন আন্দোলনগুলো চলছে তখন বিএনপি যে চ্যালেঞ্জটা নিতে পারছিল না, তখন বলা হয়েছে যে এই চ্যালেঞ্জ দিতে পারে জামাত, ওরা দেয়ার ফাইটার, তাদেরকে নিয়ে আসো। জানি না, আমি এরকম প্রমাণ দেখাতে পারবো না, কিন্তু রিয়েলিটি এরকম হয়েছে যে পরের দিকে দেখা গেল এই যে আজকে যারা এনসিপি করেছে, তখন শিক্ষার্থীদের আন্দোলন, ওদের একটা অনুষ্ঠানে রেস্ট করছে, একেবারে শিবিরের সব ক্যাডাররা গিয়ে ডমিনেট করছে,
পরে সেটা আলাদা হয়েছে, সেটা ভিন্ন কথা। তো এইরকম করে ধরেন এরা ফোকাসড হয়েছে, তাদের স্টেটটা ছিল সেইটা করেছে। যেটা শাহেদ বললেন না যে আসলে জামাতের সরকারই ভিতরে ভিতরে আছে, এটা কিন্তু হতে পারে। সেটা আবার মজা কি দেখেন, মানে ওই যে কেউ কেউ বলেন না সরকারে আছে, পাওয়ারফুল কিভাবে বোঝা যায়? ওই হাটকে ডাকতে পারে, বাজারকে ডাকতে পারে, বাস স্ট্যান্ড, এইসব জায়গাগুলোতে কার কার প্রভাব আছে। এই জায়গাতে প্রভাব পুলিশ সহ কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করেছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ অ্যাডমিনিস্ট্রেশনে আবার জামাত প্রভাব বিস্তার করেছে। মাঝে মাঝে মনে হয় যে দে আর মোর ইন্টেলিজেন্ট এদের চাইতে, বিকজ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করবার ক্ষেত্রে ওই জায়গাগুলো বেশি করেছে। আর পুলিশ বলেন বা মাস্তানি, এগুলো তো পলিটিক্যাল ক্যারেক্টার, এগুলো বদনামি বেশি করে। এবং বিএনপি যতগুলি ক্রিটিসিজমের মধ্যে পড়েছে, জামাত সম্পর্কে মানুষ বলছে যে না তো ভালোই, তারা কি করেছে। মেয়েরা পর্যন্ত বলছে যে না আপনারা যেগুলো বলেন সেগুলো কথা তো ঠিক না, এরা তো আমাদের সাথে ভালো ব্যবহার করে। এবং জামাতও কি করেছে দেখেন, পূজার মণ্ডপে গিয়ে বসে আছে, জামাতের নিজের মধ্যে তো এটা নিয়ে একটা ঝগড়াঝাটি লাগার মতো অবস্থা। আমরা কি তাহলে মূর্তি পূজার পক্ষে হয়ে গেলাম? আজকে তো পারভেজ সাহেব হিন্দুদের নিয়ে সম্মেলন করেছেন এবং গান বাজিয়েছেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু আর মুসলমান। তো এইটা ওই অর্থে রিলিজিয়াস ফোর্সও না, কিন্তু পলিটিক্যাল পার্টি হুইচ ইজ আপডেটিং ইটসেলফ, যারা এই অবস্থার সাথে কোপ আপ করার জন্য চেষ্টা করছে, তো ওদের ওই ইনফ্লুয়েন্সটা আছে। আমি মনে করি যে গভর্নমেন্ট আছে, এইটা একটা বায়োবই টাইপের গভর্নমেন্ট, এদের কোনো ক্যারেক্টার নাই, মানে পলিটিক্যাল ক্যারেক্টার বলে কোনো কিছু নাই, তাদের কোনো ফিক্সড কোনো ডাইরেকশন নাই। উনি যখন মনে করেছেন যে ঠিক মতো যদি সম্মান নিয়ে বেরিয়ে যেত, তারা বিএনপির সাথে খাতির লাগবে, বিএনপির সাথে খাতির করেছেন। এখন দেখছি আমরা জামাতও দেখি চাপ দেয়, তো এইটা কি করে ওদেরকে একটু ব্যালেন্স করার চেষ্টা করছেন। 100% একদম নন পলিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে পুরো জিনিসটাকে যেটা বলে মানে আপনি করে ফেলছে, এইটা থেকে বেরিয়ে আসবেন। ওই জন্য আমি বলি যে ইলেকশনে দিন দেখেন, উনি এখনো বলেন এমন একটা নির্বাচন হবে সারা দুনিয়া অবাক হয়ে দেখবেন, কি চমৎকার নির্বাচন, মারধর কি হবে, গোলমাল কি, কিচ্ছু ঠেকাতে পারবেন না তারা, তার কথাই শুনবে না কেউ। এটা হলো রিয়েলিটি, সবাই বোঝে, বুঝছেন। মাসুদ কামাল ভাই, আমরা শেষের দিকে চলে আসছি যে এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আসলে বেরোনের উপায় কি? এবং আরেকটি দলের একটু বিশ্লেষণ আনতে চাই, এনসিপির বা এই সংকটকালে তাদের ভূমিকা বা তাদের অবস্থান কি? আমি প্রথমত বলি, এনসিপির ভূমিকা এবং অবস্থান কোনো কিছুতে ম্যাটার করে না। তারা মানে ক্রমশ মানে ক্ষয়িষ্ণু হতে হতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, তারা কি বললো কি বললো না এটা আপনারা মিডিয়াগুলো গুরুত্ব দেয়, বাট এই দেশের সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব নেই এনসিপির, এখন আর কোনো প্রভাব নাই। জেলাগুলিতে যায় দেখেন এনসিপির নাম অনেকে জানে না, একটা অবস্থা। সরকার তাদের গুরুত্ব দেয় কখনো দেয় না। আর সবচেয়ে বড় কথা যেটা মান্না ভাই বললেন, খুব সিরিয়াস কথা, কিন্তু মানে এই গভর্নমেন্টের মধ্যে একটা নন সিরিয়াস গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসে নাই। আর ডক্টর ইউনূস সাহেব সারা জীবন যে কাজটা করেন, কিন্তু বেসিক্যালি কথা ফিরিওয়ালা, কিন্তু মানে এছাড়া ওনার আর কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। তো উনি ওইভাবে আগে হাততালি পেয়ে আসছেন, ভাই তখন তো আপনি সমাজ সেমিনারে গেছেন, কথা বলছেন, নোবেল লরেট হিসেবে গেছেন, লোকে আপনাকে সম্মান টম্মান করছে, হাত মিলাইছে, ওইটা রাষ্ট্রচরণের জিনিসটা। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। উনি 3-0 কনসেপ্ট নিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন না, সারা দুনিয়ার মানুষকে বোঝাচ্ছেন জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন এমিশন, ঠিক খুব ভালো কথা মানলাম। উনি এটা কি কারণে বলছেন, ওই দেশগুলোতে কি বলতে চান, যে ওই দেশের রাষ্ট্র প্রধানকে বলতে যাচ্ছেন, সরকার প্রধানকে বলতে যাচ্ছেন যে এইটা আপনি বাস্তবায়ন করেন। তা আপনি তো গত 1 বছর ধরে এই দেশে আছেন, দেশ চালাচ্ছেন, দেশের সবকিছু আপনার হাতে, আপনি এটার জন্য কয়েকটা স্টেপ দিচ্ছেন, not a single step, রেট তো বাড়ছে আরো, not a single step। উনি কি কমেছে, উনি কি জিরো এমপ্লয়মেন্টের ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নিতে পারছে? আরেকটা জিনিস হলো কি, জিরো প্রভার্টি, জিরো এমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট, পার্থক্যটা কি ভাই? যদি আপনি জিরো প্রভার্টি করতে পারেন, তো জিরো আনএমপ্লয়মেন্টের প্রয়োজনটা কি? প্রভার্টি তো নাই। তো এইগুলো হলো ধরেন, এইগুলো হলো কি বললাম না, কথার ফেরিওয়ালা। তো কথা দিয়ে ভাই চিরা ভিজে না, এটা আমাদের গ্রামেই বলে দিছে, আমাদের বাপ চাচারা আগেই বলছে যে কথা দিয়ে ভাই চিরা ভিজে না। তো ওই কথা দিয়ে আমাদের চিরা ভিজানোর চেষ্টা করতেছেন কিনা তাও জানি না, তবে চিরা খুব শক্ত এখন পর্যন্ত। উনি আসলে ওই শতাব্দীর শ্রেষ্ঠ নাকি বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন, উনি এগুলি কিছু বুঝেন না, শ্রেষ্ঠ বুঝেন না, নির্বাচনও বুঝেন না। তাহলে কি মানে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার নিয়ে শঙ্কা অবশ্যই আছে, মানে উনি তো মানে নির্বাচনটাকে অস্থির করার জন্য যা যা করার দরকার উনি তাই করতেছেন। এখন যেটা করতেছেন, এই যে আপনি একটা আওলা বাজাইছেন, শুনেন, জাতীয় ঐক্যমত্য কমিশন আলী সাহেবের সমালোচনা করছি, মনির হায়দারের সমালোচনা করছি, সব করছি, কিন্তু এই কমিশনের প্রধানকে ডক্টর ইউনূস। তাহলে এই যে জিনিসটা দেওয়া হয়েছে নাকি, এই যে এইটা যেটা সুপারিশটা, এটা তো তার দায়িত্ব ওনার। উনি বলবেন আমি তো পড়ি না, উনি আসলে কোনো কিছু পড়েও না,
উনি কমন সেন্স দিয়ে কাজ করে। কমন সেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, কমন সেন্স খুব আনকমন একটা ব্যাপার, কিন্তু সমস্যাটা কি জানেন, কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না, কমন সেন্স দিয়ে দেশ চালানো যায় না। জি